গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে চর্চিত বিষয় ত্রয়োদশ নির্বাচন কবে হবে। ইতিমধ্যে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের রোডম্যাপের দাবি জানিয়েছেন। অন্যদিকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে, এই ট্রেন আর থামবে না, তবে যেতে যেতে আমাদের বেশ কিছু কাজ সেরে ফেলতে হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও বলছেন আগামী বছর নির্বাচন হতে পারে। নির্বাচন এবং এই সময়ের রাজনীতি নিয়ে আমাদের আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ফার্নাস জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি নির্বাচনের জন্য অপেক্ষা, আর এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব, সরকার ও রাজনীতি বিশ্লেষক। সে সঙ্গে আরও আছেন পারভেজ সাজ্জাদ, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষক। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছিলাম যে গণঅভ্যুত্থানের পর আমরা পতিত স্বৈরাচারের যেমন একটা আমাদের নিজেদের একটা স্বস্তির জায়গা আছে যে স্বৈরাচার মুক্ত হতে পেরেছে বাংলাদেশ, কিন্তু রাজনৈতিক অঙ্গনে এই আলোচনাটা কিন্তু খুব তোড়জোড় ভাবেই চলছে যে ত্রয়োদশ নির্বাচন কবে হবে। প্রশ্নের উত্তরটি কি আপনার কাছে আছে? না, আমার কাছে নেই এবং কারো কাছে আছে কিনা আমি জানি না। এই জন্য বললাম যে আপনি একটা প্রধান উপদেষ্টার বরাতে বললেন যে উনি বলেছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, কিন্তু অনেক কাজ করতে হবে, মাঝপথে বিভিন্ন জায়গায় কাজ আছে। এবং উপদেষ্টা পরিষদের উপদেষ্টারা বিভিন্ন টাইম ফ্রেম নিয়ে আলোচনা করেন। কেউ বলেন আগামী বছরে হবে, কেউ বলেন 2 বছর পরে হবে। সুতরাং একটা সুনির্দিষ্ট সময় এবং রোড ম্যাপ যেটা আপনি বললেন বা যেটা রাজনৈতিক দলগুলো চাচ্ছে, নির্বাচনের রোড ম্যাপ তেমন কিছু আমরা এখনো পাইনি যে নির্বাচনটা আসলে রোড ম্যাপটা কীরকম হবে। নির্বাচনের রোড ম্যাপ পাই বা না পাই, একটা রোড ম্যাপ থাকা দরকার উপদেষ্টা মণ্ডলীর বা এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। সেই রোড ম্যাপটা এরকম হতে পারে যে যেহেতু আমাদের একটা বড় চ্যালেঞ্জ হলো কিছু সংস্কার করা, এবং সংস্কার করতে হবে, এটা একটা চলমান প্রক্রিয়া, এবং এই সংস্কারগুলো করে সামনে এগোতে হবে। সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না, এবং সব সংস্কার কোনো সরকারই আসলে করতে পারবে না, কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এবং আপনাকে আজকে একটা সংস্কার করলেন, আপনার 2 বছর পরে মনে হতে পারে যে এটাকে আপডেট করার প্রয়োজন আছে, মানে সংস্কার, আরো সংস্কার। তবে কি বর্তমান সময়ে সংস্কারই নির্বাচনের সময় নির্ধারণ করবে? কতটুকু সংস্কার হবে সেই বিবেচনায় কি নির্বাচনের সময় নির্ধারণ হবে? সেই সংস্কারটা যেমন আমাদের নির্বাচনী ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল, গত 3টা নির্বাচন হয়নি, মানুষ ভোট দিতে পারেনি। একটা নির্বাচন তো লোক পার্টিসিপেশন ছিল না, সুতরাং ওই নির্বাচনে প্রায় সরকার গঠন হয়ে গেছে নির্বাচন ছাড়াই। পরে একটা রাতে পলা ভোট হয়েছে, আর তারপরে আমি তুমি এটা আমি। সুতরাং এই যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, নাগরিকরা ভোট দিতে পারেনি, এবং নির্বাচনের পরিবেশ কী ছিল সেটা আমরা জানি। এটা বিশদ আলোচনার দাবি রাখে না, কারণ আমরা সবাই জানি, যারা শুনছেন তারাও জানেন, তারা দেখেছেন। তো সেই নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য যে নির্বাচনী সংস্কার এবং নির্বাচনের সাথে যারা থাকেন, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য প্রতিষ্ঠান, তাদের যে নির্বাচনের সময়কার যে আচরণ এবং নির্বাচনের সময় তারা কি করবেন, এবং সরকারের যে সদিচ্ছা সর্বোচ্চ, মানে যারা সরকার চালাবেন, সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার হোক, কোনো দলীয় সরকার হোক, কিংবা সেনা শাসিত সরকার হোক, সেই সরকারের যে একটা পূর্ণ সদিচ্ছা, এগুলো নিশ্চিত না করলে নির্বাচন ভালো হবে না, এটা সবাই মনে করেন। তো সেগুলোর জন্য একটা সংস্কারের কাজ চলছে, আমরা শুনেছি, দেখেছি। খুব বেশি আমরা জানতে পারি না যে কাজটা কেমন চলছে। 31শে ডিসেম্বর একটা ডেডলাইন ছিল, এই ডেডলাইনের মধ্যে সংস্কার কমিশন কতটা দিতে পারবে, কি দিবেন, সেটারও আমরা কিছু এখনও জানি না। তারপরে 3 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে একটা আলোচনার কথা আছে। তো এখানে একটা 6 মাসের একটা আউটলাইন পাওয়া গিয়েছিল, টাইম লাইন। তো এখন তারপরে আপনি নির্বাচনের ট্রেন যাত্রা, নির্বাচন সংস্কার কমিশনের প্রতিবেদন দেবার আগে আমরা দেখলাম নির্বাচন কমিশন গঠন হলো। অন্যদিকে আবার উপদেষ্টারা আভাস দিচ্ছেন আগামী বছর নির্বাচন হতে পারে বা নির্বাচিত সরকার আমরা দেখব। নির্বাচন আগামী বছর তো হতেই পারে, নির্বাচন আগামী 3 মাসের মধ্যে হতে পারে। আমাদের কাছে প্রমাণও আছে যে এর আগে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল, তারা মোটামুটি কিছু রদ বদল করে এবং পরিবেশটাকে তাদের নিয়ন্ত্রণে এনে তাদের সর্বোচ্চ সদিচ্ছা দিয়ে নির্বাচন করতে পেরেছেন। তো একটা নির্বাচন 90 দিনের মধ্যে করা যায়, এটা প্রমাণও আছে। এবং সুতরাং এটা আপনি বলছিলেন 2014 এর ভোটারবিহীন নির্বাচন, 2018 এর রাতের ভোট এবং 2024 এর আমিরামি নির্বাচন, সেগুলো তো আর দলীয় সরকারের অধীনে হয়েছে, এখন তো কোনো দলীয় সরকার নেই। সুতরাং আমি
তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছি, যে 4টা নির্বাচন ব্যবস্থায় আমরা যে ক্ষত দেখছি 3 মাসের মধ্যে সে ক্ষত সারিয়ে ফেলা সম্ভব? সব ক্ষত তো আপনি কখনোই সারতে পারবেন না। একেবারে 100% ক্ষত মুক্ত করে ফেলবেন, 100% সংস্কার করে ফেলবেন, এটা প্রত্যাশাই করা যায় না। আপনাকে এমন একটা জায়গায় পৌঁছতে হবে যেখানে মোটামুটি একটা উৎসব মুখর পরিবেশে মানুষজন ভোট দিতে পারবে ভয়ভীতিহীনভাবে। যার ভোট সে নিজেই দিবে, নিজের ভোট নিজেই দিব, যাকে সেই খুশি তাকে জায়গাটায় দিব। পৌঁছাতে আমাদের কতটুকু সময় দরকার? এইটা নিয়ে একটা বিতর্ক হতে পারে বা এটা নিয়ে আলোচনা হতে পারে। এটার জন্য আপনি 3 মাসও লাগতে পারে, আপনি 3 বছর ইচ্ছা করলে সময় ক্ষেপণ করতে পারেন। 1 বছর 2 বছর অনেকেই মনে করেন। 2 বছরের ব্যাপারে একটা মোটামুটি একটা এগ্রিমেন্ট হচ্ছিল, তো তার মধ্যে তো 4 মাস চলে গেছে। আপনি 25 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অথবা ডিসেম্বর এরকম একটা ডেডলাইন নিয়ে অনেকে চিন্তা করে। বাট এটা পুরোপুরি নির্ভর করছে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের উপরে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এখন পর্যন্ত তারা জানেন না যে আসলে নির্বাচনটা কখন হবে। সুতরাং এটা অন্তর্বর্তীকালীন সরকার যিনি প্রধান আছেন শেষ পর্যন্ত হয়তো বলটা তার কাছেই থাকবে, তিনি হয়তো বলতে পারবেন শেষ পর্যন্ত কবে নির্বাচন হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব পারভেজ সাজ্জাদ, আপনাকেও একই বিষয়ে নিয়ে প্রশ্ন রাখতে চাই। যেমনটি আমরা দেখছি যে নির্বাচন নিয়ে তো দীর্ঘদিন ধরে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে, এবং রোড ম্যাপেরও দাবি জানানো হচ্ছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল থেকে। কিন্তু নির্বাচন কবে হবে এমন কোনো যদি বলি যে সময় নির্ধারণ আমরা উপদেষ্টা পরিষদ থেকে পাইনি বা বলা হয়নি। একটু জানতে চাই যে এই যে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দূরত্ব বাড়াবে কি? ধন্যবাদ দেশ টিভিকে যে আমাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, দর্শকরা দেখছেন। আপনার এই প্রশ্নটা আমি যদি অন্যভাবে চিন্তা করি, যে আসলে ভাই যেটা বলেছেন যে নির্বাচন 3 মাসেও হতে পারে, 2 বছরও লাগতে পারে। আমরা যে সংস্কারের পথে আছি বা যে সংস্কার করা হচ্ছে বা আমরা আশা করছি, আমি ওনার সাথে একমত যে সংস্কার একটি ডায়নামিক ইস্যু, চলমান প্রক্রিয়া। তার মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলা ঐক্যমতে পৌঁছানো দরকার যে কতটুকু সংস্কার হলেই আসলে নির্বাচনে যে যাওয়া উচিত বা যাওয়া হবে। আমরা গত 3টা নির্বাচন দেখেছি, সেখানে এক ধরনের প্রসেস দলীয় ভিত্তিতে হয়েছে। এর আগে আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলও দেখেছি। আপনি যদি আমার মন্তব্য বা বক্তব্য শুনতে চান, বেসিক কিছু সংস্কার করার জন্য আসলে সময় দরকার, এবং এই সময়টার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন, ইন্টারিম গভর্নমেন্ট আছেন, তাদের সাথে ঐক্যমত হয়ে তাদেরকে শক্তিশালী করে কাজটা করা দরকার। আমাদের ওভারঅলি গত 15-16 বছরে যে পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়েছে 5ই আগস্টের পরে, দেশে বিদেশে বিভিন্ন ভেস্টেড ইন্টারেস্ট কাজ করছে, এবং আজকে বাংলাদেশে যেই সময়ে সর্বোচ্চ জাতীয় ঐক্য দরকার, আমার মনে হয় স্বাধীনতার পরে এরকম জাতীয় ঐক্য বাংলাদেশে খুব কম সময়ে তৈরি হয়েছে। এবং ছাত্র জনতা যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা 5ই আগস্ট ক্রস করেছি, আমরা 36শে জুলাই অনেকে বলেন, রিসেট বলেন, বাংলাদেশ 2.0 বলেন, এটা তখনই বাস্তবায়ন হবে যদি এই জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা এই কাজটাকে দৃঢ়ভাবে করতে পারি। সংস্কার চলমান প্রক্রিয়া, কোনো সন্দেহ নেই, কিন্তু এই সংস্কারের মধ্যে বেসিক কিছু জায়গা আছে, দ্যাট ইজ ইনস্টিটিউশনালাইজেশন, প্রাতিষ্ঠানিক সংস্করণ। সেটা নির্বাচন কমিশন বলেন, অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বলেন, ওয়াচডগ হিসেবে দুদক বলেন। আমার মনে হয় এই কাজগুলো করা দরকার, এবং এই কাজগুলো করে আমাদের নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত। তড়িঘড়ি করে আমরা যদি কিছু করি তাহলে মনে হবে যে কিছু কাজ এখনো বাকি রয়ে গেছে। এটাই হচ্ছে আমার মতামত। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব এবং মর্যাদা রক্ষার প্রশ্নে। এই জাতীয় ঐক্যের শক্তি আমরা কতটা কাজে লাগাতে পারবো বলে মনে করেন? জাতীয় ঐক্যর তো অনেক শক্তি, যদি জাতীয় ঐক্য থাকে এবং জাতীয় ঐক্য আমরা গড়ে তুলতে পারি, সেটার শক্তি তো অসীম শক্তি। তো এই শক্তি আমরা কাজে লাগাতে পারবো তখনই যখন জাতীয় ঐক্যটা মৌখিক হবে না, মুখে মুখে জাতীয় ঐক্য, মনে মনে নাই,
সেরকম পরিস্থিতি হলে কিন্তু ওই জাতীয় ঐক্য আসলে শক্তিশালী হয় না। তো যে বিষয়ে জাতীয় ঐক্য দরকার সে বিষয়ে আপনি জাতীয় ঐক্য তো করবেন। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন তো আসলে কোনো আপোষ নেই। এবং এখন যে জাতীয় ঐক্যর যে ডাকটা এসেছে সেটা ভারতের সাথে আমাদের সম্পর্ককে কেন্দ্র করে, এবং ভারতে কিছু ঘটনা ঘটেছে, বাংলাদেশেও কিছু ঘটনা ঘটেছে, এবং এই কারণে আমাদের মনে হয়েছে যে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে হয়তো কোনো ষড়যন্ত্র হচ্ছে বা ষড়যন্ত্র হতেও পারে। তো এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য এখানে একটা জাতীয় ঐক্য দরকার। এই জাতীয় ঐক্যকে আবার ট্রান্সলেট করতে হবে। যেমন আপনার একটু আগেই যে আমরা নির্বাচনের কথা আলোচনা করলাম, তো ওই জাতীয় ঐক্যের মধ্যে নির্বাচনও তো একটা ইস্যু। যারা জাতীয় ঐক্যে আছেন তারা এখন আবার নির্বাচনের রোডম্যাপও চান, তারা একটা নির্বাচন চান। এবং জনগণের নির্বাচিত সরকার যত শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তুলতে পারবে, অন্য কোনো সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেটা করা কঠিনের জন্য যে তাদের তো সেই তৃণমূল পর্যায় পর্যন্ত তাদের সমর্থক কর্মী বাহিনী বা তাদের লোকজন নাই। তো সেটা পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্ট করে বাংলাদেশের মানুষকে, সকল দেশের মানুষকে। অবশ্য অনেকেই মনে করতে পারেন যে রাজনীতি তো ভালো জিনিস না। পৃথিবীর অনেক দেশেই রাজনীতিবিদদের অনেকে পছন্দ করেন না, ওটা বলা যায় যে নেসেসারি ইভিল। কিন্তু আপনি রাজনীতি ছাড়া, রাজনৈতিক দল ছাড়া কোনো সরকারও হয় না, সরকার না থাকলে কোনো দেশও চলে না। সুতরাং আপনি ওইখানে যে ঐক্যটা দরকার, সেই ঐক্যের মধ্য দিয়ে আপনাকে এস্টাবলিশ করতে হবে যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক, মানবিক, উদার, বৈষম্যহীন এবং অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য হতে হবে, প্লাস আমাদের স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য জাতীয় ঐক্য। তো এটা মিলিয়ে করতে হবে। আমাদের অর্থনৈতিক উন্নতির জন্য জাতীয় ঐক্য। যেমন ধরেন এই সরকারের প্রতি যে সমর্থন সকলের, মানে পতিত স্বৈরাচার ছাড়া, সেই সমর্থন কিন্তু আর কোনো সরকার পায়নি। এবং দেখেন যে আমরা তাদেরকে সময় দিতে চাই, আমরা চাই না যে এই সরকার ব্যর্থ হোক। এটা রাজনৈতিক দলের কথা, আমার কথা বলছি না। তো তারা যে বলছেন আমরা চাই না তারা ব্যর্থ হোক, এবং তারা ব্যর্থ হলে আমরা বিপদে পড়ব। এই যে আমরা চাই না একটা সরকার ব্যর্থ হোক, এই ধরনের টোন আমি গত 54 বছরে কোনো সরকারের বিষয়ে দেখিনি কিন্তু। সুতরাং এটা একটা বড় উল্লফন বা এটা একটা বড় চেঞ্জ আমাদের রাজনৈতিক সাইকিতে বা আমাদের রাজনৈতিক চিন্তা চেতনায়। তো এই যে চেঞ্জটা, কিন্তু সম্প্রতি তথ্য উপদেষ্টা যেমনটা অভিযোগ করেছে যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, আমি সেই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইব। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, জেনেসারের নিবেদিত দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আপনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আসিফ মাহমুদ সাহেব বোধহয় বলেছেন, তথ্য উপদেষ্টা যেমনটি বলেছেন রাজনৈতিক দলগুলো চাইছে দেশের সংস্কার তাদের অধীনেই হোক, তাই তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। এটা একটা অভিযোগ, এটার জবাবটা রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। নাগরিক হিসাবে আমি কিন্তু মনে করি না যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের তেমন বিরোধিতা করছে যে বিরোধিতার কারণে মনে হতে পারে যে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। আমি এটা দেখি না। একটু আগেই তো আমি বললাম যে এই 54 বছরের মধ্যে আমি প্রথম এখন লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহায়তা করতে চায়, এই সরকারকে সহযোগিতা করছে, এবং তারা বারবার বলছে যে এই সরকার ব্যর্থ হোক, এটা তারা চান না। তো এই সাপোর্টটা এর আগে গত 54 বছর যত সরকার ছিল, একেবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার থেকে শুরু করে শেষ সরকার পর্যন্ত কেউ এটা পান নাই। এবং আমরা যেটা দেখেছি, খুব ভালো নির্বাচনের পরেও যারা বিরোধী দলে বসছেন তারা প্রথম দিন থেকে সরকারের বিরোধিতা করা শুরু করেছেন, পার্লামেন্টে যান নেই, পারলে সেদিনই সরকারকে নামিয়ে দেন। তো এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত আমার নজরে আসেনি। উনি কেন বলেছেন উনি আরও ভালো ব্যাখ্যা দিতে পারবেন, এবং রাজনৈতিক দলগুলো এটা আরও ভালোভাবে বলতে পারবে। আমি এটা মনে করি না একজন নাগরিক হিসেবে। আমি মনে করি এই সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর সমর্থন আছে, এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে এই সরকার গঠিত হওয়ার কারণে মানুষের সমর্থন আছে। বাট এই যে সমর্থন, সেই সমর্থনেরটা নিয়ে সরকার গঠনের পরে তারা কি কি করছেন সেটাও কিন্তু মানুষ লক্ষ্য করছে। আজকে 4 মাস 2-3 দিন হয়ে গেল সরকার গঠনের। তাদের প্রত্যেকটা সেক্টরে তারা কীরকম কাজ করছেন। সংস্কার তো একটা কাজ, সংস্কারের বাইরে, রাজনৈতিক সংস্কারের বাইরে, একটা নির্বাচন করার বাইরেও কিন্তু সরকারের অনেক বড় বড় কাজ আছে। যদি মোটা দাগে বলি তাহলে প্রথম কাজটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে, কি অবস্থা, কতটুকু আমরা করতে পারলাম, এটার কিন্তু একটা অ্যানালাইসিস। আশানুরূপ কোনো উন্নতি দেখেন না, আশানুরূপ না। যে একেবারে ভেঙে পড়েছিল সেখান থেকে আমরা
ধীরে ধীরে উন্নতি করছি, বাট 4 মাসের মধ্যে যে পরিমাণ উন্নতি মানুষ চায়, নাগরিকরা চায়, সেই পরিমাণ উন্নতি অবশ্যই হয়নি। আপনি দ্রব্যমূল্যের ব্যাপারটা মানুষকে হিট করে। বাংলাদেশে 12 থেকে 14 কোটি মানুষ দ্রব্যমূল্যের কারণে খুবই চ্যালেঞ্জড লাইফ নিয়ে করছে, এবং সে কারণে নানান সমস্যা। এবং বাজারে গেলে আপনাদের রিপোর্টও বলবে এটা, যে বাজারে মানুষরা একটা দুঃসহ অবস্থায় আছে। তো সেখানে আমাদের অনেক কিছু করার আছে, যেটা করতে হবে এবং করা দরকার। তো এই দুটো জায়গায় কিন্তু সরকারকে কাজ করতে হবে। সরকার মানে তো শুধু আসলাম, একটা নির্বাচনের জন্য কাজ করলাম, কতগুলো সংস্কার করলাম, এবং তারপরে একটা যারা নির্বাচিত হলেন, জনগণ যাদের ভোট দিল তাদের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলাম, এরকম বিষয়টা না। বিষয়টা হলো সরকার মানে হচ্ছে সরকারের যাবতীয় কাজ, রাষ্ট্রের যাবতীয় কাজ, জনকল্যাণের যাবতীয় কাজ, সব কাজগুলো করতে হবে এবং সবখানে কাজ করতে হবে। তো সেই তুলনায় যখন আমরা উপদেষ্টা পরিষদের বিভিন্ন সেক্টরের কাজ দেখব, কারণ উপদেষ্টা পরিষদ আমাদের তো 50-60টা মন্ত্রণালয় আছে, অনেকগুলো বিভাগ আছে এবং অনেক ধরনের কাজ আছে, সব যখন আপনি একসাথে দেখবেন তখন মানুষের যে প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশাটা একটু আকাশচুম্বী। এটা সবসময় হয়, যে কোনো গণ অভ্যুত্থানের পরে, আমাদের স্বাধীনতা যুদ্ধের পরেও মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল, 90-এর গণ অভ্যুত্থানের পরেও প্রত্যাশা বেশি ছিল, এখনও প্রত্যাশা আকাশচুম্বী। প্রত্যাশা বেশি, কিন্তু আমাদেরও সরকারকে দেখাতে হবে যে তারা যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব তারা এমনভাবে পালন করছেন যে মানুষের প্রত্যাশার কাছাকাছি তারা পৌঁছতে পারছেন। সব প্রত্যাশা পূরণ করা যাবে না, আবার কাজটাও করতে হবে যাতে মানুষ মনে করেন যে সরকার কাজ করছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব পারভেজ সাজ্জাদ। গণঅভ্যুত্থানের পরপরই কিন্তু আমরা দেখছি দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। এই যে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি আসলে প্রত্যাশার জায়গা এক ধরনের দূরত্ব তৈরি হয়, সেই দূরত্বের সুযোগ কি তৃতীয় পক্ষ নিতে পারে? দেখুন, একটা দেশের 15-16 বছরের একটা রিজিউম চলার পর এখন একটা পাওয়ার ভ্যাকিউম চলছে। এই পাওয়ার ভ্যাকিউমের মধ্যে ইট ইজ লাইক এ সাইক্লোন, যে একটা জায়গার যখন বাতাস গরম হয়ে খালি হয়ে যায়, চারিদিক থেকে ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে অনেকেই চেষ্টা করতে পারে। বাট আমার একটা বিশ্বাস, এবং আবু আলম ভাই অলরেডি বললেন, যে এই সরকারের প্রতি যে ঐক্য, মানুষের যে আস্থা, আমরা 53-54 বছরে খুব রেয়ারলি এটা দেখেছি। এবং দেশি বিদেশি অনেকেই হয়তো অনেকের স্বার্থ নষ্ট হচ্ছে বলে তারা চেষ্টা করবেন। আপনি যদি বাংলাদেশের ইতিহাস 71-এর আগেও দেখে থাকেন, পৃথিবীর একমাত্র দেশ যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই সাবকন্টিনেন্টে একমাত্র আমরাই রক্ত দিয়ে স্বাধীন হয়েছি। আমি এই ঐক্যের উপর আশাবাদী। আপনি যে ঐক্যের কথা বলছেন, জাতীয় ঐক্যের সুযোগ কিন্তু এর আগেও আমাদের দেশে তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা কাজে লাগাতে পারিনি। সেই জায়গা থেকে আমরা দেখেছি মূল কারণ ছিল রাজনৈতিক দ্বন্দ্ব এবং ক্ষমতার লড়াই। আপনি এর সাথে আমি একমত। এবার একটু ডিফারেন্ট কেন বলছি, এই সরকারকে কিন্তু মানুষ সংস্কারের সময় দিতে চাচ্ছে, রাজনৈতিক দল সহ সবাই দিতে চাচ্ছে। আমরা 90-এ দেখেছি, যখন 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, তখন শাহাবুদ্দিন সাহেব এসেছেন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাব করার জন্যে, উনি কিন্তু সংস্কারের জন্য আসেননি। এই জায়গাটাই আমাদের পরিবর্তন হয়েছে আমি মনে করি। এবং আরেকটা জিনিস ইন্টারেস্টিংলি, এই যে গণ অভ্যুত্থান হয়েছে, 90-এর গণ অভ্যুত্থান কিন্তু একটা পলিটিক্যাল মুভমেন্ট ছিল। তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা তখন যে পার্টি ছিল এনটিএর সাথে একটা মুভমেন্ট ছিল। এই মুভমেন্টটা কিন্তু জনমানুষ সকলের, আপনি একটা স্পেসিফিক্যালি দলের মুভমেন্ট বলতে পারবেন না। এই জন্যই আমার কাছে মনে হচ্ছে আশাবাদী যে এই মুভমেন্টটা আমাদেরকে এমন একটা ঐক্যের দিকে নিয়ে যাবে যেখানে আমরা সুন্দর একটা স্বপ্ন দেখতে পারবো। আপনি বলছিলেন যে সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো সরকারকে সময় দিতে চাইছে, কিন্তু রাজনৈতিক দল থেকেই আবার বলা হচ্ছে যে সংস্কারের জন্য তারা অনন্তকাল সময় দিতে রাজি নয়। অনন্তকাল সময় তো আসলে কেউ চাইছেও না, অনন্তকাল সময় কেউ চাইছেও না। সেই বিষয়টা স্পষ্ট হওয়া জরুরি কিনা? অবশ্যই জরুরি, পর্যাপ্ত সময় দিতে হবে আপনাকে। এখন পর্যাপ্ত সময়টা কতটুকু সেটা হচ্ছে বিষয়। ভাই বললেন যে সেটা কি 1 বছর, 2 বছর নাকি অনন্তকাল। অ্যাকচুয়ালি একটা জিনিস দেখেন, আমি কর্পোরেটের মানুষ, কর্পোরেট ওয়ার্ল্ডে আমি কাজ করেছি। এখানে আমরা যখন উপদেষ্টা বলছি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ স্টাফ অথরিটি, লাইন অথরিটি না। আমরা যদি এই সরকারকে, রাজনৈতিক দল শুধু না, জনগণ সহ সবাই এদেরকে শক্তিশালী না করি, তাহলে কিন্তু সংস্কারের প্রশ্নে আমরা
আস্তে আস্তে দূরে সরে যাব। এই সরকারকে আমাকে শক্তিশালী করতে হবে। কেন শক্তিশালী করতে হবে? এই সরকার হচ্ছে এমন একটা সরকার যে সরকারের জন্য মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার ছাত্র জীবন দিয়েছে, এবং আমাদের কনস্টিটিউশন বলেন বা মানুষের যেই এক্সপেকটেশন বলেন, ভাই বললেন যে আমরা খুবই আশাবাদী হই, অল্পতে তুষ্ট হই, অল্পতে রুষ্ট হই। এখানের এই সরকারকে আমরা কিন্তু যে কোনো নির্বাচিত সরকার থেকেও আমি মনে করি এই সরকারের পেছনে মানুষের অন্য রকমের একটা সমর্থন আছে। সেই সমর্থনটা রাজনীতিবিদরা এবং সাধারণ মানুষ আস্থা নিয়ে আছে। আমরা যদি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যে উপদেষ্টা মণ্ডলী আছে এদেরকে শক্তিশালী করতে পারি, তাহলে আমার মনে হয় সংস্কারের সময়টা কমে যাবে এবং নির্বাচন আমরা খুব দ্রুত দেখতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক জেনেছেন নিবেদিত দেশ সাম্প্রতিকের রিপোর্ট, আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, নির্বাচন যত বিলম্বিত হবে ষড়যন্ত্র তত বাড়বে। এই মুহূর্তে আসলে নির্বাচনী সরকারের প্রয়োজনীয়তা কতটুকু দেখছেন? না, আপনার সারা বিশ্বব্যাপী মানে আমাদের তো অনেক ধরনের গভর্নমেন্টাল সিস্টেম আছে। এখন সারা বিশ্বে মোটামুটি এটা অ্যাকসেপ্ট করেছে যে একটা ডেমোক্রেটিক ইলেকশনের মধ্য দিয়ে মানুষের পছন্দের সরকার সেটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী সরকার। তো এই ব্যাপারে তো আমরা নিঃসন্দেহ। এখন ধরেন যে এবং অন্তর্বর্তীকালীন সরকারও তো একটা নির্বাচন দিতে চায় এবং নির্বাচন করবে। এখন করুক, 3 মাস পরে করুক, 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে নির্বাচন একটা হবে। তো এখন নির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে শক্তিশালী হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন আছে, জনসমর্থন আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা রাজনৈতিক দল বা একটা নির্বাচিত সরকারের যে ধরনের কানেকশনস থাকে মানুষের মধ্যে, সেই কানেকশনসটা তাদের নাই। সেই কানেকশনসটাই যে উনি যেটা বলছেন যে তাদেরকে শক্তিশালী করতে হবে। এখন শক্তিশালী করতে তো আমরা সবাই চাই। এখন যার মধ্যে শক্তি আছে তাকে কিন্তু আপনি শক্তিশালী করতে পারবেন। যদি সে একেবারে দুর্বল ভঙ্গুর হয় তাকে যতই শক্তিশালী করা যাবে না। আপনার যদি ভিত্তি ঠিক থাকে আপনার তখন আপনি একতলার উপরে দোতলা, দোতলার উপরে 3 তলা, 4 তলা করতে পারবেন। কিন্তু ওটা যদি খড়ের ঘর হয় এবং ওখানে যদি সাইক্লোন হয় তাহলে তো ওই খড়ের ঘর থাকবে না। তো সেই জন্য সরকার নিজেকে আগে, এই অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তাদের মধ্যে যে টিম বিল্ডিং এবং তারা একসাথে কাজ করছেন, তারা কতটা কাজ করতে চান, কিভাবে তারা এগিয়ে যেতে চান, তারা কি কি করছেন, এগুলো দেখবেন। আমরা কিন্তু শুরু থেকে দেখছি উপদেষ্টা পরিষদের সক্ষমতা নিয়ে অনেক রাজনৈতিক দল থেকে কিংবা রাজনীতিবিদরা প্রশ্ন রাখছেন। মাহমুদুর রহমান মান্না যেমনটি বলেছে, যে দেশ চালায়নি সে ভালো করবে কিভাবে? উপদেষ্টারা ভালো মানুষ কিন্তু কাজের না। না, উপদেষ্টারা ভালো মানুষ সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, এবং উপদেষ্টারা অনেকে বয়স আছে। ডক্টর ইউনূস তো অনেক বয়স, বাট হি ইজ ভেরি অ্যাক্টিভ। ওনাকে দেখলে মনে হয় না যে উনি ঠিক, কিন্তু আরও অনেক উপদেষ্টা আছে যাদেরকে দেখলে মনে হয় যে তারা শারীরিকভাবে বেশ কিছুটা দুর্বল। আর শারীরিক দুর্বলতা বেশি না, মানসিক দুর্বলতা যদি থাকে বা আপনি যদি ওই কাজটা করার জন্য যে আপনার সময়, ধরেন অন্তর্বর্তীকালীন সরকার একটা তো ইমার্জেন্সি ডিল করছে, মানে উনি যেটা বললেন একটা সাইক্লোনের পরে একটা ডিল করছি আমরা, তখন নর্মাল পিরিয়ডে আপনি সরকার যেভাবে কাজ করে, তো এখন সাইক্লোন ডিভাস্টেড এরিয়াতে ওইভাবে কাজ করা যাবে না। 20 ঘন্টাও কাজ করতে হতে পারে, 18 ঘন্টা করতে পারে, এবং শুধু সময় না, এবং 18 ঘন্টা কোয়ালিটি কাজ করতে হবে। তো এই যে কাজের যে গতি এবং কাজ যেটা হচ্ছে সেই ব্যাপারে নাগরিকরা কিছুটা হতাশ। এটা বললে অত্যুক্তি হবে না যে নাগরিকদের অনেকের মধ্যে কিছুটা হতাশা আছে, যে তাদের যে প্রত্যাশা, যেভাবে তারা চাচ্ছিলেন যেভাবে দ্রুত কাজগুলো হবে সেই কাজগুলো অত দ্রুত হচ্ছে না। তো এখন সরকারের কাছে অনুরোধ থাকবে যে আপনারা দেখেন, নাগরিকদের আওয়াজটা শুনেন। শুধুমাত্র যে ওই পলিটিক্যাল পার্টির সমস্যা কিন্তু একটা, যে স্বৈরতান্ত্রিক দলগুলো জনগণের কণ্ঠস্বর শুনতে পারে না। আর আমরা তো রাজনীতিতে একটা কথা আছে, দেয়ালের লিখন পড়ে না। হ্যাঁ, দেয়ালের লিখন পড়ে না এটা বলে, আবার তারপরে তারা যখন ক্ষমতা যায় তখন ভুলে যায়। তো এখন সরকার একটা রাজনৈতিক সরকার, সরকার মানে রাজনীতি, তো তাদেরকেও দেয়ালের লিখন পড়তে হবে, মানুষের কথা শুনতে হবে, মানুষ কি মনে করে এটা শুনতে হবে, এবং তারা সেইভাবে তাদের কাজকর্মগুলোকে এগিয়ে নিয়ে যাবেন। এই সরকারের মাধ্যমে অবশ্যই বাংলাদেশের মানুষ এমন কিছু সংস্কারের কাজ শুরু করা দেখতে চায় যে সংস্কারের মধ্য দিয়ে একটা রাজনৈতিক বন্দোবস্ত হবে এবং যেটা রাজনৈতিক দলগুলো এগ্রি করবেন এবং তারা সেটা কন্টিনিউ করার জন্য কমিটমেন্ট দেবেন জনগণকে, এবং এর মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের মধ্যে থাকবো। আমরা আবার যেন স্বৈরাচার বা ফ্যাসিবাদ বা ওই যে আরও যা যা নাম দিতে চাই আমরা, সেরকম কোনো
ব্যবস্থার মধ্যে না পড়ি, সেই ব্যবস্থা থেকে মুক্তির জন্য কিন্তু এই যে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, 1500 মানুষ রক্ত দিয়েছে। এই রক্তদান শুধু ছাত্ররা তো দেয়নি, এই রক্তের সাথে রিক্সা শ্রমিক আছে, মুটে আছে, কুলি আছে, আপনার দোকানদার আছে, ছোট দোকানদার আছে, শিশুরা আছে। সুতরাং এই রক্ত যাতে ব্যর্থ না হয়, বারবার মানুষ তো রক্ত দিতে আসবে না। এবং বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে আমাদের মুক্তিযুদ্ধের সময়ও রক্ত দিতে হয়েছে, আমাদের পরবর্তীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রক্ত দিতে হয়েছে, 90-এর গণ অভ্যুত্থানে রক্ত দিতে হয়েছে, এবং এই রক্ত দিয়েই চলছে মানুষ। তো মানুষ যেন হতাশ না হয়, মানুষের যে আশা আকাঙ্ক্ষা, মানুষ যা চাচ্ছে, যে রাজনৈতিক বন্দোবস্তের জন্য মানুষ লড়াই করেছিল, সেটা যেন হয়। যেমন 3 জোটের রূপরেখা ছিল, বিট্রেট হয়ে গেছে মানুষ, এটা রাজনৈতিক দলগুলো এটা রক্ষা করেনি। আর এই যে মানে যেটা ডিফারেন্সটা আমরা দেখছি, তখন রাজনৈতিক দলগুলো অ্যাক্টিভ ছিল বলে 3 জোটের রূপরেখার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সহায়তায় একটা সরকার খুব দ্রুত গড়ে তোলা সম্ভব হয়েছে। এখন এখানেও একটা ওই যে আসিফ সাহেব যেরকম কথা বলেছেন, এখানেও একটা সমস্যা যে কেউ কেউ মনে করেন কেউ কেউ মনে করেন যে ওনারা মনে করছেন যে ওনারাই এই 36 দিনের আন্দোলনে সরকার হটিয়ে ফেলছেন। তো এটা তো বিবেচনা করতে হবে, আপনি হিস্ট্রিক্যাল ফ্যাক্টসের মধ্যে যেতে হবে। এই আন্দোলন 15, 16, 17 বছর ধরে অনেক মানুষ করেছে, অনেক মানুষ কিন্তু রক্ত দিয়েছে। বিএনপি, অন্যান্য দল অনেক চেষ্টা করেছে। হ্যাঁ, তারা তাদের চেষ্টাটা কালমিনেট করেনি। সেটা আপনি যদি 69-এর গণ অভ্যুত্থানের কথা বলেন, তাহলে ওই যে বললেন 52 সালে ভাষা আন্দোলনের পর থেকে তো চেষ্টাটা চলছে, 62 সালে হয়েছে, আপনার 66 সালে 6 দফার পরে হয়েছে। কিন্তু একটা পর্যায়ে যেদিন আসাদ মারা গেলেন সেদিন কালমিনেট করছে। আপনি 90-এর গণ অভ্যুত্থান দেখেন, যেদিন ডাক্তার মিলন নিহত হলেন সেদিন সব কিছু ভেঙে পড়লো। তো এই যে তার মানে কি মিলন না মারা গেলে কিছুই হতো না? ওই যে মিলনের মারা যাওয়া পর্যন্ত অনেক কাজ হয়েছে। তো এই যে 15, 16, 17 বছর ধরে রাজনৈতিক দলগুলো কিন্তু অনেক কাজ করেছে, এবং ভোটারবিহীন নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পারে নাই, দ্রব্যমূল্য, দুর্নীতি, টাকা পাচার। প্রধানমন্ত্রী যখন বলেন যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক, তখন মানুষ বিট্রেট ফিল করছে। আপনি বাজারে যাবেন, আপনি একালি ডিম কিনতে পারেন না, আর আপনার পিয়ন 400 কোটি টাকার মালিক। সো মানুষ বিট্রেট ফিল করছে, ওই মানুষগুলো তখন রাস্তায় নেমে এসছে। সুতরাং আমাদেরকে পুরো জিনিসটা বড় লেন্সে দেখতে হবে, কি ঘটেছিল, কেন ঘটেছিল, ঐতিহাসিক কার কার অবদান আছে। কাউকে আপনি ছোট করলে কিন্তু ওই জাতীয় ঐক্য আমরা দেখছি, তার পাশাপাশি কিন্তু রাজনৈতিক অঙ্গনে জাতীয় সরকার গঠনের এক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। জাতীয় সরকার হতে পারে, মানে জাতীয় সরকার, বিপ্লবী সরকার, অনেক কিছুর গুঞ্জন আছে। তো গুঞ্জন দিয়ে তো কিছু হবে না। জাতীয় সরকার হতে পারে, আলোর মুখ দেখবে কিনা সম্ভাবনা কতটুকু? না, জাতীয় সরকার হতে পারে, এখন আলোর মুখ দেখতে পারে, এটা তো একদম আমি জ্যোতিষ না, কমিট করতে পারবো না। এটা নির্ভর করবে যে রাজনৈতিক দলগুলোর সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা যারা এর অংশী জন আছেন, যারা যারা পাওয়ার প্লেতে আছেন। এই মুহূর্তে জাতীয় সরকার গঠন হলে নির্বাচন বিলম্বিত হবে না, উদ্দেশ্য তো একটাই, আপনি সরকারের নাম যাই করেন, জাতীয় সরকার করে যদি রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত করেন, তার উদ্দেশ্য হলো যে আপনি একটা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সংস্কারগুলো দ্রুত করার চেষ্টা করছেন। এটা একটা সম্ভাবনা, এটা সম্ভাবনা নিয়ে হয়তো আলাপ আলোচনা চলতে পারে, কিন্তু কতদূর কী হবে আমি ঠিক জানি না। আর জাতীয় ঐক্য, জাতীয় সরকারের ব্যাপারে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে আমরা এখন যে পতিত স্বৈরাচার ছিল তারা তো এই ঐক্যের মধ্যে নেই, এবং ওই পতিত স্বৈরাচারের সাথে 14 দল, তাদেরকে আমরা এই ঐক্যের মধ্যে রাখছি না। মানুষ, আপনি একটা দলের নেতারা, একটা দলের যারা সরকারে ছিলেন, তারা অনেক অন্যায় করতে পারেন, কিন্তু একটা দলের একেবারে সকল কর্মী, সকল সমর্থক অন্যায়ের সাথে যুক্ত ছিলেন এরকম ভাবা ঠিক হবে না। তাদের অবস্থান কী হবে, এটাও কিন্তু জাতীয় ঐক্যের যে বড় জায়গায় একটা কোশ্চেন মার্ক, সেটার কিন্তু উত্তর খুঁজে নিতে হবে আমাদেরকে। যখন আপনি জাতীয় ঐক্য বলবেন, তখন তো আমাদের সবাই ঐক্য মনে করি, জাতির ঐক্য। কিন্তু এটা এমন নয় যে আপনাকে বাদ দিয়ে আমরা দুজন ঐক্যবদ্ধ হয়ে গেলাম, তাহলে সেটা আর ঐক্য হলো না। সুতরাং ওই জায়গায় একটা কোশ্চেন মার্ক আছে, ওইটার জবটা এখনো পর্যন্ত কেউ দেন নাই। এখন আমরা ইমোশনের মধ্যে আছি, তো ওদেরকে একেবারে পুরো দলটাকে আমরা কোনো কাজে অংশগ্রহণ করতে দেবো না, বাট সেই দলটার কিন্তু 30-40% লোকের সমর্থন আছে, এবং আরও বেশি হয়তো ছিল, আরও কম হতে পারে এখন কারণে, কিন্তু আছে তো সমর্থন। সেই লোকগুলোকে আপনি 2-3 কোটি ভোটারকে তো আপনি বাদ দিয়ে একটা ঐক্য করে ফেলবেন, এবং সেটা জাতীয় ঐক্য হবে, সেটাও ভাবার আগে, বা সেটা একদম ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে ওখানে একটা বিবেচনার বিষয় আছে।
গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি উদ্বেগের ছিল সেটি হচ্ছে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার এবং বাংলাদেশের গণঅভ্যুত্থানের এই অর্জনকে ভিন্ন দিকে ধাবিত করার ভারতের এক ধরনের অপচেষ্টা, ষড়যন্ত্র, উস্কানি। সেই জায়গা থেকে আমরা দেখলাম সোমবার ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হলো। সম্পর্ক উন্নয়নে কি ভূমিকা রাখতে পারে? না, ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে মানে 2-3টা সেন্টেন্স বললেই হয়। একটা হলো যে গত 54 বছরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে আপনার একেবারে উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো। কোনো সরকার হচ্ছে একেবারে প্রেম ভালোবাসার সম্পর্ক এবং মানে স্লিপ অফ টাং বলেন বা যে কোনোভাবে বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক। আর কোনো কোনো সময় দেখা গেছে যে আমাদের শত্রু মানে হিংসা, বিদ্বেষ অথবা ঘৃণার সম্পর্ক। দুই দেশের সম্পর্ক, ভারতের সাথে আমাদের 4000 কিলোমিটার বর্ডার আছে এবং ভারতের সাথে আমাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে, অনেক কালচারাল হেরিটেজও আছে। আমাদের সব মিলাই ভারতের সাথে আমাদের একটা সম্পর্ক করতে হবে, যেটা হচ্ছে আগে যেটা আমরা আলোচনা করলাম, স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে ন্যায্যতার ভিত্তিতে আমাদের একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। আপনি ইউরোপ মডেলের কথা চিন্তা করেন, যেখানে 100টার বেশি ছোট ছোট যুদ্ধ হয়েছে ছোট ছোট রাষ্ট্রের মধ্যে, 2টা মহাযুদ্ধ হয়েছে, এখন যুদ্ধ হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। কিন্তু বার্লিন থেকে মস্কো বা মস্কো থেকে বার্লিন ট্রেন চলাচল, গাড়ি চলাচল, বিমান চলাচল, এমনকি গ্যাস পাইপলাইন, তেল পাইপলাইন, সমুদ্রের যাতায়াত সবই আছে। বিষয়টা হলো যে আপনাকে যে কোনো আঞ্চলিক ইয়েতে এমন একটা ঐক্য গড়ে তুলতে হবে যাতে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আমরা একসাথে কাজ করতে পারি। এবং আমরা কিন্তু এখানে একটা ইউরোপের মডেলের চিন্তায় আমরা এখানে একটা সার্ক মডেল ডেভেলপ করেছিলাম। যে কোনো কারণে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে রেষারেষি বা যে হিংসার সম্পর্ক বা শত্রুভাবাপন্ন সম্পর্ক, সেটার কারণে সার্ক ঠিকমতো কাজ করছে না। সেখানে ডক্টর ইউনূস সাহেবও সম্প্রতি বলেছেন যে সার্ককে, আজকেই বলেছেন সার্ককে শক্তিশালী করতে হবে। তো সার্ককে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি, ভালো সম্পর্ক গড়ে তুলতে পারি। আর আপনি ভারতীয় মিডিয়ার যে কথা বলেন, বোগাস প্রোপাগান্ডা, এগুলোতে কান না দেওয়াই ভালো। ধন্যবাদ জানাচ্ছি জনাব টোটালি বোগাস। জনাব পারভেজ সাজ্জাদ, একই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। একটা জিনিস দেখেন, ওলি বললেন যে যে প্রোপাগান্ডাগুলো দেখছি আমরা, সোশ্যাল মিডিয়া হোক, ওদের মেইন স্ট্রিম মিডিয়াতে হোক, আসলে কি এটা ভারতের টোটাল মানুষের 130 কোটি মানুষের যে উপস্থাপন বলছি সেটা, নাকি কিছু কিছু মিডিয়া আসলে টিআরপির পিছনে ছুটছে? আর নেগেটিভ জিনিস যেগুলি প্রোপাগান্ডা সত্যি নয়, এগুলা আমাকে বদার করা আসলে উচিত না, কারণ সত্য একসময় বেরোবেই। আজকে মনে করেন হিটলারের গোয়েবেলসের মতন মিথ্যা 100 বার বললে পরে এটা সত্য হয়ে যায়, ওই গল্প কিন্তু শেষ। এখন ফ্যাক্ট চেক থেকে শুরু করে অনেক কিছুই আছে। আমার মনে হয় তারা যেগুলো করছে তাদের ইন্টারনাল টিআরপি থেকে শুরু করে হয়তো কারো ভেস্টেড ইন্টারেস্ট পারপাস সার্ভ করছে। আমাদের কাজ হচ্ছে আমাদের নিজেদেরকে গোছানো, এবং আজকে ভারত কি বলছে না বলছে, বা ভারত কি বলছে, আমি মিন করছি ভারতের মিডিয়া কি বলছে, যে মিডিয়াগুলো এইসব নেগেটিভ প্রোপাগান্ডা করছে, সেদিকে কান না দিয়ে আমরা কূটনৈতিক সম্পর্কগুলোকে ধন্যবাদ জানাচ্ছি জনাব পারভেজ সাজ্জাদ, ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছি জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।